Assalamu alaikum everyone. Welcome to today's special review class on final guidelines. আপনারা অলরেডি পেয়ে গেছেন যে হ্যান্ডআউটের উপর বেস করে আমরা আজকে আমাদের রিভিউ ক্লাসটা নিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই হ্যান্ডআউটটা অলরেডি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেয়াই আছে, ফাইনাল গাইডলাইন। এটা যদি আপনারা একটু মন দিয়ে দেখেন তাহলে মোটামুটি ফাইনালের সব ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে। স্যার আমরা যদি হ্যাঁ বলেন। স্যার আমাদের কি কোনো কুইজ আর ভাইবা হবে 20th সেঞ্চুরির জন্য? আচ্ছা, আপনাদের 20th সেঞ্চুরির জন্য আপনারা যদি গাইডলাইনটা খেয়াল করেন, এই যে দেখেন সেকেন্ড পেজে দেয়া আছে ইনস্ট্রাকশনস ফর প্রেজেন্টেশন অর কুইজ। আপনাদের প্রেজেন্টেশনটা নেওয়া হবে, আর হচ্ছে যদি কেউ প্রেজেন্টেশন দিতে না পারেন সেক্ষেত্রে আপনাদের কুইজ নেওয়া হবে। প্রেজেন্টেশনের বেলায় দেখেন লেখা আছে চুজ ওয়ান স্পেসিফিক টপিক ফ্রম দ্য হোল সিলেবাস। আপনি পুরো সিলেবাস থেকে যে কোনো একটা টপিক আপনি চুজ করতে পারেন, নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন। চুজ ওয়ান স্পেসিফিক টপিক ফ্রম দ্য হোল সিলেবাস। টপিকটা চুজ করার পর আপনাদেরকে রিকোয়েস্ট করা আছে আপনারা যেন আপনাদের প্রেজেন্টেশনের স্ক্রিপ্ট আমাকে একটু দেখায় নেন, যাতে আমার একটু আইডিয়া থাকে আপনি কোন দিকে কি বিষয়ে প্রেজেন্টেশন নিতে চাচ্ছেন। তারপর আপনার ওই টপিকের উপরে আপনি 5 মিনিটের একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করবেন অন দ্য বেসিস অফ দ্যাট টপিক। যে টপিকটা আপনি সিলেক্ট করেছেন, ওয়ান স্পেসিফিক টপিক, টপিকটা সিলেক্ট করবেন হচ্ছে স্পেসিফিক, বেশি ব্রড যেন না হয়, স্পেসিফিক টপিক। সেটার উপর বেস করে ইউ উইল প্রিপেয়ার এ 5 মিনিটস প্রেজেন্টেশন, মিনিমাম 5 মিনিটস, অন্তত কমপক্ষে 5 মিনিটের একটা প্রেজেন্টেশন আপনি রেডি করবেন। 10 marks are allotted for your presentation. আপনার প্রেজেন্টেশনের জন্য মার্কস অ্যালোটেড হচ্ছে 10, 10। প্রেজেন্টেশনটা আপনি যখন রেডি করা হয়ে যাবে তখন আপনি রেকর্ড, এটা আপনি ভিডিও রেকর্ডিং করতে পারেন, অডিও রেকর্ডিং করতে পারেন, আমি যেভাবে গুগল মিটে রেকর্ড করি এইভাবে রেকর্ড করতে পারেন। রেকর্ড করবেন, এরপর আপনি এটা 10 তারিখের মধ্যে সাবমিট করবেন। আপনাদের সময়টা বাড়ানো হলো আপনাদের সুবিধার জন্য। লাস্ট ডেট দেয়া হলো 10 অক্টোবর, 10/10/2020। প্রেজেন্টেশন নিয়ে আপনাদের কি কারো কোনো কনফিউশন আছে? জিজ্ঞেস করতে পারেন নো স্যার। যে কোনো। স্যার বলেন। হ্যাঁ স্যার বলেন। আপনি বলছিলেন যে ইন্টারভিউ নেবেন, কোশ্চেন আস্ক করবেন এই হ্যাঁ, প্রেজেন্টেশন। আচ্ছা, ওটা কি নেবেন? এটা সবারটা নিব না, যাদের যাদেরটা বলবো না তাদেরকে পার্সোনালি কন্ট্যাক্ট করা হবে, সবাইকে নিব না। স্যার যদি নেন ওটা কি হোল আহ, সিলেবাস শুনে থাকবে? মনে হবে যে, যাদের প্রেজেন্টেশন শুনে মনে হবে যে প্রেজেন্টেশনটা অত ভালো হয়নি, যদি আপনার প্রেজেন্টেশনটা, যাদের প্রেজেন্টেশন অত ভালো মনে হবে না তাদেরকে কন্ট্যাক্ট করা হবে, তাদের একটা ভাইবা নেওয়া হবে। যারা প্রেজেন্টেশন দিতে পারবেন না অথবা দিতে চাবেন না তাদের জন্য ফর কুইজ, তাদের জন্য কুইজ আছে। ইফ ইউ মিস দ্য চান্স অফ গিভিং প্রেজেন্টেশন যদি মিস করেন সেক্ষেত্রে ইউ উইল বি অফার্ড এ স্পেশাল কুইজ। এটা শুধুমাত্র আপনার জন্য, এটা আপনি যাদের কুইজ দরকার তারা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের জন্য আমি স্পেশাল কাস্টমাইজ কুইজ দিয়ে দেবো। এটার কমপ্লেক্সিটি লেভেল একটু স্ট্যান্ডার্ড হবে, যেমন প্রেজেন্টেশনটা একটু কমপ্লেক্সিটি লেভেল হচ্ছে মিডিয়াম, এটার কমপ্লেক্সিটি লেভেল হচ্ছে একটু স্ট্যান্ডার্ড। কুইজটা একটু হার্ড হবে এবং এটা হোল সিলেবাস থেকেই হবে কুইজটা। এটারও লাস্ট ডেট ওই 10 তারিখ, 10 তারিখের মধ্যেই দিতে হবে।
তাহলে আপনাদের সামনে এই 10 মার্কসের জন্য দুটো অপশন আছে, একটা হচ্ছে প্রেজেন্টেশন, যেটা হচ্ছে আমি প্রেফার করব আপনারা সবাই ট্রাই করবেন প্রেজেন্টেশন রেডি করার জন্য। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে আমাদের সিলেবাস থেকে, সিলেবাসে তো অনেকগুলো টপিক আমরা বলেন। বলেন। স্যার আপনি বলছেন যে স্ক্রিপ্ট আপনাকে দেখাতে হবে, স্যার আপনি কি অ্যাপ্রুভ করবেন, তার উপর বেস করে কি প্রেজেন্টেশন দিব নাকি দুটো একসাথে আপলোড করব? না না না, আমাকে আমাকে জাস্ট প্রেজেন্টেশন রেডি করার আগে আমাকে জাস্ট একটু দেখায় নেবেন যে আমি এই বিষয়ের উপর প্রেজেন্টেশন দিচ্ছি। প্রেজেন্টেশনটা রেডি করার আগে অলরেডি তো 3-4 জন দেখাইছেন, জাস্ট প্রেজেন্টেশনটা রেডি করার আগে আমাকে স্ক্রিপ্টটা দেখানো যে আমি এই টপিকের উপরে এইভাবে এইভাবে প্রেজেন্টেশন দিচ্ছি। যদি সবকিছু ওকে থাকে আমি বলে দিই ওকে, রেডি করে ফেলা, কোনো সাজেশন থাকে আমি হয়তো দিয়ে দিব। তবে ফাইনালি আপনি প্রেজেন্টেশন জমা দেবেন হচ্ছে ভিডিও অথবা অডিও রেকর্ডিং, ভিডিও অথবা অডিও রেকর্ডিং আপনি। আর যদি আপনার যদি কোনো ভিডিও অডিও রেকর্ডিং করতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে টাইম দিব, গুগল মিটে হয়তো আপনি আসবেন, অডিও বা ভিডিও রেকর্ড যেটা আপনার সুবিধা আপনি যদি একা একাই ভিডিও রেকর্ড করতে পারেন বেশ ভালো। আর যদি আমার হেল্প দরকার হয় সেক্ষেত্রে আমাকে আগে জানিয়ে রাখবেন, একটা টাইম দিয়ে দেবো, ওই টাইমের মধ্যে এসে আপনি গুগল মিটে আসবেন, আমি রেকর্ড করে নেব। সেক্ষেত্রে এটা আমি আপনাকে মানে কমফোর্টেবল, যে বিষয় যেটাতে আপনি কমফোর্টেবল, যেটাতে ভিডিও অডিও রেকর্ড করে আমাকে সেন্ড করতে পারেন, অথবা আপনি এরকম আমরা একটা মিট ক্লাসের আয়োজন করব গুগল মিটে, আপনি আপনার প্রেজেন্টেশনটা আপনার ক্যামেরা অন করে আপনি প্রেজেন্ট করতে পারেন, অথবা আপনার যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি শুধু অডিও প্রেজেন্ট করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। ঠিক আছে? প্রেজেন্টেশন নিয়ে আর কোনো না কনফিউশন? স্যার নেই। এটা আপনার ক্লাসমেটদেরকে বলবেন যে যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে আগে জানাবেন, আমি গুগল মিটে আসব, মিটে এসে জয়েন করবেন, আপনারা জয়েন করে প্রেজেন্টেশন দিবেন, আমি ওইখানে রেকর্ড করে নেব। আর আপনি যদি রেকর্ড করতে পারেন ভিডিও অডিও রেকর্ড, ভালো, আমাকে সেন্ড করলেই হবে। আপনাদের অলরেডি অপশন ওপেন হয়ে গেছে গুগল ক্লাসরুমে, আপনারা প্রেজেন্টেশন সাবমিট করার অপশন এখানে চালু আছে, ফাইনাল প্রেজেন্টেশন নামে একটা অপশন চালু আছে, ওটাতে ক্লিক করে সাবমিট করতে পারবেন। আপনারা যদি গুগল ক্লাসরুম নোটিফিকেশন চেক করেন তাহলে দেখবেন গতকালকে রাতে আমি ওপেন করে দিয়েছি প্রেজেন্টেশনের অপশনটা। আপনি চাইলে আজকালকের মধ্যেও আপনি প্রেজেন্টেশন রেকর্ড করে সাবমিট করে দিতে পারেন। একটা রিকোয়েস্ট হচ্ছে আপনারা হচ্ছে গুগল ক্লাসরুমে অবশ্যই যাবতীয় ফাইল, যত অডিও ভিডিও ফাইল সবকিছু গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। আর যদি ভিডিও যদি খুব বেশি বড় হয় সেক্ষেত্রে আপনি আপনি সেটার লিংক দিতে পারেন, আপনি গুগল ড্রাইভে রেখে সেটার লিংক আমাকে শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে এটা আমাকে আগেই জানাতে হবে, লিংক হলে ওটা আমি চেক করে দেখবো যে আসলে প্লে হয় কিনা। কুইজের জন্য এটা একটু কঠিন হবে, আপনার প্রেজেন্টেশনের চেয়ে একটু কঠিন হবে। এটা হোল সিলেবাসের উপরে আপনাকে পার্সোনালি একটা কুইজ কোয়েশ্চেন দেওয়া হবে, একটা বা দুইটা বা তিনটা, এটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী, তারপর এটা আপনি সাবমিট করবেন। ইনস্ট্রাকশন ফর প্রেজেন্টেশন কুইজ, মার্কস 10, এটাতে আমাদের 10 মার্ক। আমাদের মিডে 30, তার সাথে বোনাস ছিল 5, 35। আর অলরেডি আপনার একটা কুইজ জমা দিয়ে দিচ্ছেন, ওটাতে 5, 40, 40, 40 ডান, বাকি রইল 60। এই 60-এর মধ্যে 5 হইল অ্যাটেন্ডেন্স,
বাকি রইল 55 এই 55 এর মধ্যে প্রেজেন্টেশন কুইজ এটা হচ্ছে 10, যে বাকি রইল 45 ওইটাই পুরাটাই হচ্ছে আমাদের ফাইনাল প্রেজেন্টেশন। মিড দিয়ে আসছেন, আমি ইনস্ট্রাকশন গুলো আবার রিপিট করছি। ইনস্ট্রাকশন গুলো কি ফাইনালে? A, you must answer any two question. আপনাদের 3টা কোশ্চেন দেয়া আছে, এর মধ্যে থেকে আপনি যে কোনো 2টা কোশ্চেন আনসার করবেন, any two. Each question carries 20 marks. প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 20 টোটাল 2 into 20 40, total 40 marks. 40 marks are allotted for answering question. আপনি দুইটা কোশ্চেন অ্যান্সার করবেন, দুইটা কোশ্চেনের জন্য আপনাদের মার্কস হচ্ছে 40। এবার ভলিউম, ওয়ার্ড লিমিট। Your descriptive answers should contain minimum 450 words to maximum 600. 450 ওয়ার্ড থেকে 600 ওয়ার্ড হতে হবে। মিনিমাম 450 ওয়ার্ড থেকে ম্যাক্সিমাম 600। মিনিমাম 450 ওয়ার্ডস টু ম্যাক্সিমাম 600। এই হচ্ছে কয়টা অ্যান্সার করতে হবে, কত করে মার্কস, ভলিউম কত, ওয়ার্ড লিমিট কত। মিডেও ছিল ইনস্ট্রাকশন, এটা ফাইনালেও আছে। ডি, ডু নট মেক মিস্টেকস ইন স্পেলিং এন্ড গ্রামার। এই লেভেলে এটা অনেক বেশি টাইটলি অবজার্ভ করা হবে। ডু নট মেক মিস্টেকস ইন স্পেলিং এন্ড গ্রামার। Up to 15 marks might be deducted if you make spelling যে সিলি কেয়ারলেস মিস্টেক থাকে, সেক্ষেত্রে 15% পর্যন্ত ডিডাক্ট হবে হোল মার্কসের। দেন and page numbers of the handouts and books from which you will collect information. আপনি যে বই অথবা হ্যান্ডআউট থেকে ইনফরমেশন কালেক্ট করবেন, সেই বই অথবা হ্যান্ডআউটের যে রাইটার, অথর, যিনি লেখক, তার নাম উল্লেখ করতে হবে, পুরো নাম এবং পেজ নাম্বার, হ্যান্ডআউটের কত নাম্বার পেজ থেকে। এই ক্ষেত্রে আপনারা ফাইনালে অন্য কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন না নিয়ে আপনাদের যে হ্যান্ডআউট গুলো দেয়া আছে ওই হ্যান্ডআউট গুলো ফলো করেন। আপনারা অনেক সময় অনেক ভুলভাল ওয়েবসাইট থেকে ভুল ইনফরমেশন কালেক্ট করেন। যেহেতু আপনাদের ফাইনালের সময় কম, সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য যে হ্যান্ডআউট গুলো দেয়া আছে ওগুলোই ফলো করেন, বাইরে অন্য কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেবেন না। কি কি হ্যান্ডআউট আমরা ইনস্ট্রাকশন শেষে আবার দেখাই দেব। সো আপনি যে হ্যান্ডআউট, যে বই থেকে আপনি ইনফরমেশন নেন না কেন, লেখকের নাম, ওই হ্যান্ডআউট, ওই আর্টিকেলের লেখক এবং পেজ নাম্বার, আর্টিকেলের পেজ নাম্বারটা দিতে হবে। আপনি যদি ইফ ইউ রাইট অ্যান্সার্স উইদাউট রেফারেন্স অর সোর্স নেম, আপনি যদি ইনফরমেশন নিয়ে কোথা থেকে পেলেন সেটা না লিখেন, তাহলে এটা অনেক বেশি সমস্যা, অনেক মার্কস মাইনাস হবে, 50% মার্কস পর্যন্ত মাইনাস হতে পারে। আর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যত ইনফরমেশন কালেক্ট করেন, যতই হ্যান্ডআউট, যত বই থেকে আপনি ইনফরমেশন নেন না কেন, যতই আপনার অ্যান্সার রিচ হোক না কেন, ইউ শুড গিভ ইউর ওন ওপিনিয়ন। বিভিন্ন বই থেকে, বিভিন্ন আর্টিকেল থেকে ইনফরমেশন কালেক্ট করার পর আপনার অবশ্যই পার্সোনাল at least 45 to 60 words in each answer. প্রতিটা অ্যান্সারের at least 45 to 60 words পার্সোনাল অপিনিয়ন থাকতে হবে। এটা আপনি অ্যান্সারের মাঝখানেও দিতে পারেন, একবারে কনক্লুশনের আগেও দিতে পারেন, ইটস আপ টু ইউ। তাহলে এই স্লাইড থেকে আমরা পাচ্ছি রেফারেন্স দিতে হবে, রেফারেন্সে অথরের নাম, রাইটারের নাম এবং পেজ নাম্বার দিতে হবে। যদি আপনি অন্য কোনো জায়গা থেকে ইনফরমেশন নিয়ে যদি রাইটারের নাম, পেজ নাম্বার না লিখেন, সেক্ষেত্রে মার্কস মাইনাস হবে। আর আপনি যদি পার্সোনাল অপিনিয়ন না দেন, সেক্ষেত্রেও এটা
ভালো হবে না। আপনি ট্রাই করবেন অ্যাটলিস্ট আপনার অ্যান্সারে যেন 45 to 60 ওয়ার্ডস আপনার পার্সোনাল অ্যানালিসিস, ওন অপিনিয়ন থাকে অ্যাটলিস্ট। আপনারা এখানে একটা এক্সাম্পল দেয়া আছে একটা অ্যান্সারে, এখানে যেমন দেখেন লাইনের শেষে ব্র্যাকেটে, এখানে হচ্ছে এর আগে মিডে ছিল ওয়েবসাইটের নাম। এক্ষেত্রে আমরা ওয়েবসাইটের নামের পরিবর্তে লিখবো হচ্ছে রাইটারের নাম, পেজ নাম্বার। ওয়েবসাইটের নাম আপনারা দিবেন না এবার। এবার আমরা ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন নিব না ফাইনালে, সবই নিব হচ্ছে হ্যান্ডআউট থেকে। হ্যান্ডআউট গুলো আমি আবার আপনাদেরকে দিয়ে দিব, অলরেডি দেয়া আছে গুগল ক্লাসরুমে গোছানো, তারপর আবার দিয়ে দিব। যে লাইনটুকু লিখে যে হ্যান্ডআউট থেকে নিলেন ওই হ্যান্ডআউটের রাইটার এবং পেজ নাম্বারটা লিখে দিবেন। ভিতরে ভিতরে দিতে হবে, শেষে গিয়ে একবারে দিবেন হবে না। অ্যান্সারের মাঝখানে মাঝখানেই উল্লেখ করে দিতে হবে আপনি কোন কার কার হ্যান্ডআউট কত নম্বর পেজ থেকে, কার হ্যান্ডআউট কত নম্বর পেজ থেকে। আর অবশ্যই শেষে বা মাঝখানে একটা স্পেশাল জায়গা থাকবে, এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যানালিসিস, আপনার পার্সোনাল মতামত। এই আপনি ইনফরমেশন গুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করলেন, মাঝখানে মাঝখানে আপনি রেফারেন্স দিলেন যে কার লিখ, রাইটার কে, পেজ নাম্বার, রাইটার কে, পেজ নাম্বার। আর শেষে গিয়ে অ্যাটলিস্ট 10%, 45 to 60 ওয়ার্ডস আপনার পার্সোনাল অ্যানালিসিস থাকবে। শেষে দিতে পারেন একবারে অথবা মাঝে মাঝেও দিতে পারেন, তবে রেফারেন্স অবশ্যই সেন্টেন্সের পরপরই দিয়ে দিতে হবে, সেন্টেন্সের পরপরই দিয়ে দিতে হবে রাইটারের নাম, পেজ নাম্বার। এবার খুবই সিরিয়াস একটা ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন এফ। ইউ মাস্ট ফোকাস অন দ্য মেইন পয়েন্টস অ্যান্ড ইস্যুস অফ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা পড়ার পর অবশ্যই মেইন পয়েন্টস, ইস্যুস ফোকাস করতে হবে, দ্য মেইন পয়েন্টস। কোয়েশ্চেনে যা চাইলো তাই, যা চাচ্ছে তাই অ্যান্সার করতে হবে, এলোমেলো কোনো কিছু লিখবেন না। কোয়েশ্চেনে যা চাচ্ছে মেইন পয়েন্টস সেটাই আপনাকে এক্সপ্লেন করতে হবে। ফোকাস, ফোকাস থাকতে হবে দ্য মেইন পয়েন্টস। ডু নট রাইট আননেসেসারি সেন্টেন্সেস। আবারও বলছি, আননেসেসারি কোনো সেন্টেন্স লিখবেন না, এলোমেলো কোনো সেন্টেন্স যেটা দরকারি এটা লিখবেন না। ডু নট রাইট আননেসেসারি সেন্টেন্সেস, অপ্রয়োজনীয় কোনো সেন্টেন্স কখনোই লিখবেন না, এটা খুবই সিরিয়াস। আপ টু 15% মার্কস might be deducted if you write unnecessary sentence. unnecessary sentence লেখার জন্য কিন্তু মার্কস মাইনাস হয়েছে মিড টার্মে। unnecessary sentence লিখবেন না। যেমন একটু আগে যে দেখালাম বেশ বড় একটা অ্যান্সার, এই অ্যান্সারে দেখেন এখানে আমি লাল কালি দিয়ে কেটে দেওয়া এই পার্টগুলো হচ্ছে আননেসেসারি, দরকার ছিল না, দরকার ছিল না। মানে অ্যান্সারটা দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু এর মাঝখানে বড় একটা অংশ দরকার নেই, আননেসেসারি। আপনারা চেষ্টা করবেন আননেসেসারি কোনো ইনফরমেশন, আননেসেসারি কোনো সেন্টেন্স যেন আপনার অ্যান্সারে না থাকে। স্পেশালি আপনি যখন পার্সোনাল অ্যানালিসিস লিখবেন তখন খুব বেশি কেয়ারফুল থাকবেন। এখানে যেমন আপনার প্রায় দেখেন সে নিজে থেকে সেন্টেন্সে আছে মাত্র 3টা, এর মধ্যে একটা সেন্টেন্স আননেসেসারি, এটা কিন্তু খুব বেশি সিরিয়াস। তাহলে আমাদের কি, ইউ মাস্ট ফোকাস অন দ্য মেইন পয়েন্টস এন্ড ইস্যুস অফ কোশ্চেন। কোশ্চেনে যা চাইছে তাই, কোশ্চেনে যা চাচ্ছে তাই, unnecessary কোনো কিছু লিখবেন না। ডু নট রাইট unnecessary sentences. ওকে, এরপর ইনস্ট্রাকশন। আপনারা কিভাবে সাবমিট করবেন? ইনস্ট্রাকশন অলরেডি আপনারা জানেন, আপনারা মিডে কিন্তু সাবমিট করেছেন। ইনস্ট্রাকশন, ইউ মে সাবমিট ইউর অ্যান্সার। আপনি সাবমিট করবেন আপনার অ্যান্সার ইন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সাবমিট করতে পারেন টাইপ করে, ওয়ার্ডে টাইপ করে, অথবা গুগল ডক্সে টাইপ করতে পারেন, হাতে লিখে ছবি তুলে ছবি পাঠাতে পারেন,
হ্যান্ড রিটেন অ্যান্ড স্ক্যান্ড ইমেজ, হাতে লিখে ছবি তুলে সেটাকে পিডিএফ করে পাঠাতে পারেন, হ্যান্ড রিটেন অ্যান্ড স্ক্যান্ড পিডিএফ ফাইলস। সেক্ষেত্রে পেজ নাম্বারটা অবশ্যই সাবধানে পেজ নাম্বার অবশ্যই উল্লেখ করবেন, পেজ নাম্বারটা আপনাদেরকে মাস্ট উল্লেখ করতে হবে। অ্যান্ড ফাইনাল, আর আপনি চাইলে টাইপ করে ফুল পিডিএফ ফাইল আপনি পাঠাতে পারেন, টাইপ করে ফুল পিডিএফ ফাইল আপনি পাঠাতে পারেন। এখন এটা আপনার অপশন, আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে পারেন, গুগল ডকুমেন্টে টাইপ করতে পারেন, অথবা অন্য কোনো টাইপিং সফটওয়্যারে আপনি টাইপ করে পিডিএফ করে পাঠাতে পারেন, বা ওই টেক্সট ফাইলে পাঠাতে পারেন। হাতে লিখে পেজ নাম্বার দিয়ে ছবি তুলে পাঠাতে পারেন, হাতে লিখে পেজ নাম্বার দিয়ে পিডিএফ করে পাঠাতে পারেন। ক্যাম স্ক্যানার মতো অনেক ইজি ইজি সফটওয়্যার আছে, ওগুলো ইউজ করে আপনারা পিডিএফ বানিয়ে তারপর পাঠাতে পারেন। আর অবশ্যই এটা গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে, অন্য কোথাও সাবমিট করলে কিন্তু আমি পাবো না। গুগল ক্লাসরুমে এটা আপনাকে সাবমিট করতে হবে। মিড টার্মে আপনাদের কারো কারো প্রবলেম হয়েছিল, এটা আমরা পরে কভার করেছি, কিন্তু ফাইনালটা অবশ্যই যেভাবেই হোক আপনারা গুগল ক্লাসরুমেই আপনাকে সাবমিট করতে হবে, ইদার টাইপড অর পিডিএফ অর ফটো। এই ইনস্ট্রাকশনে কোনো কনফিউশন আছে আপনাদের? নো স্যার। আচ্ছা, এবার ইনস্ট্রাকশন এই যেটা আপনাদের মিডেও ছিল ফাইনালেও আছে, সেটা হচ্ছে বোনাস মার্ক। এটা হচ্ছে আপনার ওভারঅল অ্যাসাইনমেন্টের উপরে বোনাস মার্ক। বোনাস 3 নাম্বার ইজ অ্যালোটেড ফর ওভারঅল রাইটিং কোয়ালিটি। আপনি দুটো অ্যান্সার লিখছেন, কতখানি সুন্দর করে গুছায়ে সুন্দর করে অ্যান্সার লিখছেন তার উপরে বোনাস মার্ক। আপনার কম্পোজিশন, অর্গানাইজেশন, আপনি অ্যান্সারটা কি এলোমেলো করে লিখছেন নাকি প্ল্যান করে গুছায় লিখছেন, এটা আমরা দেখব। যদি আপনার লেখার স্ট্রাকচার ভালো হয়, আপনি অ্যান্সার গুলো গোছানো হয়, আননেসেসারি সেন্টেন্স না থাকে, যদি টু দা পয়েন্ট অ্যান্সার হয় এবং গোছানোটা সুন্দর হয়, সেক্ষেত্রে আপনি 3 মার্কস পেয়ে যাবেন ইজিলি। বোনাস 3 মার্কস কি জন্য? রাইটিং কোয়ালিটি, composition and organization skills. Bonus 2 mark is for punctuality, on time submission. সময় মতো সাবমিট করলেই বোনাস 2 মার্কস দিয়ে দিব। তাহলে আপনার রাইটিং কোয়ালিটি, কম্পোজিশন, অর্গানাইজেশনের জন্য বোনাস 3 মার্ক, সময় মতো সাবমিশন করলে বোনাস 2 মার্ক, টোটাল বোনাস মার্ক 5। তাহলে 40, 5, 45, এই হচ্ছে আপনার 45 মার্কস। লাস্ট ডেট অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন, লাস্ট ডেট হচ্ছে অক্টোবর 10, 2020, 10/10/2020, অক্টোবরের 10 তারিখ 2020। এই হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন। এই দুইটা ইনস্ট্রাকশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার, নেই। আচ্ছা, আমরা এখন কোয়েশ্চেন গুলো দেখি, আপনাদের কি কি কোয়েশ্চেন আছে এবার ফাইনালে। ফাইনাল অ্যাসাইনমেন্ট সামার 2020, আপনাদের এক নাম্বার কোয়েশ্চেন দেয়া আছে, ইফ জয়েসেস আ পোর্ট্রেট and Lawrence's Sons and Lovers are considered as Bildungsroman novel. আমরা যদি জেমস জয়েসের A Portrait of the Artist as a Young Man এবং ডি.এইচ. লরেন্সের সানস এন্ড লাভার্স, এই দুটো নভেল যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা এই দুটোকে বলতে পারি বিল্ডাংস্ট্রোমান নভেল। বিল্ডাংস্ট্রোমান নভেল আমরা কি বলেছিলাম? সেই সব নভেল যেখানে মেইন ক্যারেক্টার সে একদম তার চাইল্ডহুড, ইনফ্যান্টহুড থেকে শুরু করে সে ম্যাচুরিটি, অ্যাডাল্টহুডে যাচ্ছে, তার মধ্যে যে ম্যাচুরিটি আসছে
সাইকোলজিক্যাল, ইন্টেলেকচুয়াল, স্পিরিচুয়াল ম্যাচুরিটি, এটা যদি আমরা দেখাতে পারি কোন একটা নভেলে, সেটাকে আমরা বলতে পারি বিল্ডাংস্টোমান। ক্যারেক্টার ফরমেশন, ক্যারেক্টার ক্যারেক্টার ফরমেশন ক্যারেক্টার ফরমেশন যদি আমরা কোনো নভেলে দেখাতে পারি, স্পেশালি মেইন ক্যারেক্টার, তার মধ্যে মেন্টাল ম্যাচুরিটি, স্পিরিচুয়াল, ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি যদি দেখাতে পারি, সে তার চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাচ্ছে, ইনফ্যান্সি থেকে সে ম্যাচুরিটিতে তার মধ্যে ফরমেশন হচ্ছে, তার ক্যারেক্টার ফরমেশন হচ্ছে, চরিত্র গঠন হচ্ছে। যে নভেলে মূল চরিত্রের চরিত্র গঠন তার ছোটবেলা থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত যদি দেখানো যায়, এটাকে আমরা বলি বিল্ডাংস্ট্রমান। জেমস জয়েসের ফাইনালের পরে যে আমরা দুটো লাভার্স, এই দুইটাতেই আমরা কিছু বিল্ডাংস্ট্রমান নভেলের ক্যারেক্টারিস্টিক্স পাই। এই দুটাতে যদি আমরা সেই বিষয়টা খেয়াল করি, বিল্ডাংস্ট্রমান নভেল হিসেবে যদি দুইটাকে আমরা খেয়াল করি, তাহলে ইট উড বি কনভিনিয়েন্ট, এটা আমাদের জন্য সুবিধা হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রোটাগনিস্ট সাইকোলজি। আমাদের যে দুইজন প্রোটাগনিস্ট আছে, স্টিফেন ডেডালাস আর পল মোরেল, তাদের যে সাইকোলজিটা বুঝতে সুবিধা হবে যদি আমরা এই দুইটা নভেলকে বিল্ডাংস্ট্রমান হিসেবে কনসিডার করি। এখন আমাদের মূল কোয়েশ্চেনটা কি, সেটা বোল্ডে দেয়া আছে। প্রেজেন্ট আ ডিসকাশন, আপনাদেরকে একটা ডিসকাশন প্রেজেন্ট করতে হবে আপনাদের, বিশমার্কের একটা আলোচনা, অন দ্য কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট। কম্প্যারিজন মানে হচ্ছে সিমিলারিটি, কন্ট্রাস্ট মানে হচ্ছে ডিফারেন্স, মিল এবং পার্থক্য, বিটুইন স্টিফেন ডেডালাস এন্ড পল মোরেল। স্টিফেন ডেডালাস এবং পল মোরেল এই দুইটা ক্যারেক্টারের মধ্যে কি কি মিল আছে এবং কি কি পার্থক্য আছে। কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস। কোথায়? তাদের সাইকোলজি করতে হবে, তাদের যে সাইকো অ্যানালিসিস করে স্টিফেন ডেডালাস এবং পল মোরেল তাদের সাইকোলজি অ্যানালিসিস করে আপনার কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্টটা দেখাতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে স্টিফেন ডেডলাস পল মোরেলের সাইকো অ্যানালিসিস করে তারপর তাদের মিল এবং পার্থক্যগুলো দেখাতে হবে। Do not forget to mention the influences of their parents in their upbringing. এই যে তারা বড় হচ্ছে, তাদের যে বেড়ে ওঠা, আপব্রিঙ্গিং মানে কি? বেড়ে ওঠা। এই যে তারা, একটু আগে বললাম না বিল্ডাংস্ট্রমান নভেল, বিল্ডাংস্ট্রমান মানেই হচ্ছে আপব্রিঙ্গিং, ক্যারেক্টার ফরমেশন, চরিত্র গঠন। এই যে তারা তাদের চরিত্র গঠন হচ্ছে, স্টিফেন ডেডলাস পল মোরের যে তারা বড় হচ্ছে, তাদের আপব্রিঙ্গিং এ তাদের প্যারেন্টস এর ভূমিকাটা অবশ্যই স্পেশালি উল্লেখ করতে হবে। আরো যদি ক্লিয়ার করি, পল মোরেলের যে মা, ওভার পজিটিভ মাদার গার্ট্রুড মোরেল, তার কথা এখানে আসবে। ওয়াল্টার মোরেলের কথা এখানে আসবে। স্টিফেন ডেডালাসের বেলায় তার বাবা সাইমন ডেডালাস, তার প্রসঙ্গ এই জায়গায় আসবে। এখন এখন আপনাদের এই বিষয়ে কোনো যদি কনফিউশনকে জিজ্ঞেস করতে পারেন। 1 নাম্বার নিয়ে কারো কোনো কনফিউশন আছে? 1 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কিভাবে লিখবেন? স্যার কোন কোন লেকচার থেকে নিব সেটা একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ, এটা আমরা যখন লেকচার গুলো দেখাবো তখন কি করবো, এখন ওটা পরে। আগে মিনিংটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা না স্যার। স্যার ফার্স্টে দেখেন। কি 1 নাম্বার দুইজনের কোয়েশ্চেনটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। স্যার ফার্স্টে কি দুইজনের ক্যারেক্টার মানে তারা কিভাবে বড় হলো এটা দিয়ে মানে শুরু করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে শুরু কর। প্রথমে দুইটাতেই ওরা কিভাবে বড় হলো তার একটা জি বর্ণনা দেন। বড় হলো যখনই আপনি বর্ণনা করবেন, তখনই আপনি তাদের সাইকোলজি, তাদের মনস্তত্ত্ব, তাদের মন মানসিকতা কেমন সে বিষয়ে একটা আইডিয়া জি পেয়ে যাবেন।
মন মানসিকতার সম্পর্কে আইডিয়া পেলে আপনি তাদের মধ্যে কি মিল আছে কি অমিল আছে, সিমিলারিটি ডিফারেন্সেস, কম্প্যারিজন কন্ট্রাস্ট পেয়ে যাবেন। জি স্যার। তারা যে বড় হচ্ছে এটা যখনই আপনারা আলোচনা করবেন অবশ্যই ওটাতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে প্যারেন্টস, তাদের পিতামাতা, স্টিফেনের বাবা মা, পলের বাবা মা। জি স্যার। আমরা আমাদের মূল ফোকাস হচ্ছে এই স্টিফেন ডেডলাস, পল মোরেল এই দুইজনের মধ্যে মিল কি আছে, কম্প্যারিজন, অমিল পার্থক্য কি আছে এটাকে বের করা। মানে আমরা যদি ভলিউম দেখি তো 20 মার্কের আনসার, তো আপনার প্রথম 10 মার্কস হচ্ছে আপনি তাদের সাইকোলজি অ্যানালিসিস করবেন, আর পরের 10 মার্ক হচ্ছে আপনি তাদের মধ্যে মিল আর পার্থক্য খুঁজে বের করবেন। এরকম একটা আপনি ভাগ করে নিতে পারেন। আর আপনার যদি মনে হয় আপনি সাইকো অ্যানালিসিসে বেশি গুরুত্ব দিবেন সেই ক্ষেত্রে ওটা ওটা বড় হতে পারে। আর আপনার যদি মনে হয় না আমি সাইকো অ্যানালিসিসের চাইতে তাদের মধ্যে মিল আর পার্থক্যটা এটাতে বেশি গুরুত্ব দিব, এটাও দিতে পারেন। ইটস আপ টু ইউ। কোয়েশ্চেন নাম্বার 2, দ্বিতীয় কোয়েশ্চেন, there is a thematic connection, থিমে একটা কানেকশন আছে। there is a thematic connection among Conrad's Lord Jim, James Joyce's A Portrait of the Artist as a Young Man, and D.H. Lawrence's Sons and Lovers. আমরা মিডের আগে একটা নভেল পড়েছি, ফাইনালের আগে দুইটা নভেল পড়েছি। এই তিনটা নভেল, লর্ড জিম, আ পোর্ট্রেট, সানস এন্ড লাভার্স, এই তিনটা নভেলের মধ্যে থিমের দিক থেকে একটা মিল আছে। এটাকে আমরা বলছি থিমেটিক কানেকশন। যখনই আমরা মূল চরিত্র প্রোটাগনিস্টকে বোঝার চেষ্টা করেছি তখন আমরা প্রত্যেকেরই একটা করে দুর্বলতা আমরা চিহ্নিত করেছিলাম। সেটা হচ্ছে এরা কোনো না কোনো বিষয়ে অবসেসড, তারা এতটা বেশি অবসেসড যে তাদের ওটা লাগবেই, এবং সেই জন্য তারা কিন্তু তাদের জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হয়। যেমন এই যে এই পরের লাইনে বলা আছে যে এভরি প্রোটাগনিস্ট ইজ অবসেসিভ অ্যাবাউট সামথিং। লর্ড জিমে যেমন আমরা জিমকে পেয়েছি, জিমের অবসেশন হচ্ছে টু বিকাম এ হিরো, তাকে যেভাবেই হোক হিরো হতেই হবে। এখন তার যে এই যে হিরো হওয়ার নেশা, ওভার অ্যাম্বিশন, অবসেশন, এটার কারণে কিন্তু তার জীবনে সে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। ইভেন তার যে লাস্ট ডিসিশনটা, নাইভ ডিসিশন, এটাকে আমরা রং ডিসিশনও বলছি, এটার মূল কারণ হচ্ছে তার অবসেশন, সে হচ্ছে হিরো হওয়ার নেশায় আসক্ত। আ পোর্ট্রেটের মূল চরিত্র ছিল স্টিফেন, স্টিফেনের অবসেশন ছিল টু বিকাম ফ্রি, সে আলটিমেট ফ্রিডম চায়। আলটিমেট ফ্রি হতে চাইলে তাকে আর্টিস্ট হতে হবে, এবং আর্টিস্ট হওয়ার জন্য তার মধ্যে অবসেশন তৈরি হয়, এবং এই জন্য সে সবকিছু ছেড়ে দেয়। এটা কিন্তু যথেষ্ট সমালোচনার বিষয়, তার এই ডিসিশনটা ঠিক না ভুল এটা বিচার করার আগে দেখতে হবে তার সে যে সাফার করছে তার জীবনে, ছোটবেলা থেকে সাফার করছে, প্রতিটা স্টেপে সে সাফার করছে, কারণ সে হচ্ছে অবসেসড অ্যাবাউট সামথিং। সে আলটিমেট ফ্রিডম চায়, এবং সেই আলটিমেট ফ্রিডমের জন্য সে অবসেসড। তারপর আমরা সানস এন্ড লাভার্স এর পল মোরেলকে পেয়েছি, সেও অবসেসড। সে কি কারণে অবসেসড? সে হচ্ছে তার মায়ের প্রতি অবসেসড। এটা যখন আমরা ইডিপাস কমপ্লেক্স পড়েছি, অবসেসিভ অ্যাটিটিউড টুয়ার্ডস মাদার, মাদার ফিক্সেশন, ইডিপাস কমপ্লেক্স। মা ছেলের সম্পর্ক তো ঘনিষ্ঠ থাকবেই অবশ্যই, কিন্তু পল আর গার্ট্রুডের যে সম্পর্ক এটা হচ্ছে ছিল অ্যাবনর্মাল, অবসেশন ছিল। অবসেশন শুধুমাত্র পলের দিক থেকে ছিল না, মায়ের দিক থেকে ছিল, গার্ট্রুডের দিক থেকে ছিল। Paul was obsessed towards his mother. তাহলে এই যে জিম তার হিরোইজমের প্রতি অবসেসড, স্টিফেন তার আলটিমেট ফ্রিডমের প্রতি অবসেসড, এবং আলটিমেটলি পল ইজ অবসেসড উইথ হিজ মাদার। এই যে তিনটা অবসেশন, এই অবসেশনের জন্যই কিন্তু জিমও সাফার করছে, স্টিফেনও সাফার করছে, পলও সাফার করছে। এভরি প্রোটাগনিস্ট ইজ
অবসেসিভ অ্যাবাউট সামথিং, এদের প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে আসক্ত, অ্যাবনর্মালি অ্যাট্রাক্টেড। আমাদের কোয়েশ্চেনটা কি? ইভালুয়েট দ্য থিম অফ অবসেশন অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। এই যে তারা অতিরিক্ত পরিমাণে অবসেসড, ও অতিরিক্ত পরিমাণে তারা অবসেসড, এবং অবসেসড হওয়ার কারণে কি কি ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে। অবসেশন এন্ড ইটস কনসিকুয়েন্সেস। জিম, তার মধ্যে হিরো হওয়ার নেশা অনেক বেশি, এই নেশার কারণে সে কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে। স্টিফেন, তার মধ্যে আর্টিস্ট হওয়ার, আলটিমেট ফ্রিডম পাওয়ার নেশা অনেক বেশি, এবং এই জন্য সে কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে, অন্যদেরকে কিভাবে সে সাফার করাচ্ছে। পল and Gertrude, they are abnormally obsessed with one another. এই এক্সট্রিম অবসেশনের জন্য কি কি পলের জীবনে কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে, কনসিকুয়েন্স কি। এই তিনটা নভেলে আমরা ফোকাস করব তিনজন প্রোটাগনিস্ট, স্টিফেন, পল, জিম। জিম, স্টিফেন, পল, এই তিনজনই তারা তাদের অবসেশনের জন্য সাফার করছে, কষ্ট পাচ্ছে। এই জিনিসগুলো আপনাদের উত্তরের মধ্যে চলে আসবে। এই অ্যান্সারটা আপনারা কিভাবে করতে পারেন? প্রথমে আপনারা অবসেশনের ডেফিনিশন দিতে পারেন যে অবসেশন মানে কি, এবং অবসেশনের কারণে কেন মানুষ সাফার করে। তারপর আপনি তিনজন প্রোটাগনিস্ট, তাদের হালকা ক্যারেক্টার অ্যানালিসিস করতে পারেন অল্প করে। সাইকো অ্যানালিসিস করার পর তারপর আপনি দেখালেন যে কেন তারা তাদের অবসেশনের জন্য সাফার করছে। জিমও সাফার করছে, স্টিফেনও সাফার করছে। কোন কোন আর্টিকেল থেকে, কোন কোন হ্যান্ডআউট থেকে, এটা তো অবশ্যই আমি ক্লাসের শেষের দিকে বলে দিব। আপাতত দেখেন 2 নাম্বার কোয়েশ্চেন বুঝতে কোনো প্রবলেম আছে কিনা, মেইন ফোকাস কি, এটা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। কোয়েশ্চেনের মেইন ফোকাস হচ্ছে এরা তিনজনই নভেলে, এরা তিনজনই তারা কষ্ট পাচ্ছে, তারা জীবনে সাফার করছে, এবং তাদের এই সাফারিং এর পেছনে খুবই গুরুত্বপূর্ণ কারণ একটাই, অবসেশন। তারা কোনো না কোনো বিষয়ে আসক্ত, নেশাগ্রস্ত। জিম, স্যার স্টিফেন তার আলটিমেট স্বাধীনতা, চূড়ান্ত স্বাধীনতার নেশা, এবং পল তার মায়ের প্রতি তার অবসেশন। এই জন্য এই তিনটা অবসেশনের জন্য কিন্তু তারা সাফার করছে। হ্যাঁ বলেন। স্যার যদি আমরা হচ্ছে 500 ওয়ার্ডের মধ্যে করতে না পারি, এটা যদি স্যার 600 বা 650 যায় বা একটু যদি আরো বেশি হয় তাহলে কি প্রবলেম হবে? হ্যাঁ, প্রবলেম হবে। ওকে স্যার। এটা হচ্ছে আপনাকে, যেহেতু যেহেতু সময় আছে, এই জন্য আপনাকে একটু কেয়ারফুল হতে হবে। মিনিমাম 450, ম্যাক্সিমাম 600, এটা ক্রস করবেন না। যেহেতু আপনাদের টাইম হাতে অনেক আছে, এজন্য কিন্তু আপনাদেরকে এটা একটু স্ট্রিক্টলি ফলো করতে হবে। ওকে স্যার। আমাদের লাস্ট কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন, মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন ড্রামা অ্যান্ড নভেলস। আমরা যদি মডার্ন পোস্ট মডার্ন নভেল গুলো দেখি, ড্রামা গুলো দেখি, these are populated with unconventional anti-heroes. মডার্ন ড্রামা, মডার্ন নভেল বা পোস্ট মডার্ন ড্রামা, পোস্ট মডার্ন নভেলে আমরা যদি দেখি মূল চরিত্ররা, তাদের মধ্যে আমরা ট্র্যাডিশনাল হিরো, কনভেনশনাল হিরোর কোয়ালিটি গুলো খুঁজে পাই না। মডার্ন নভেলের মূল চরিত্রগুলো সাধারণত তারা হন আনকনভেনশনাল অ্যান্টাই হিরোস। হিরো বলতে আমরা যেমন মনে করি, হিরো হবে হচ্ছে ডিগনিফাইড, ব্রেভ, গ্লোরিয়াস, সেলফলেস, অলওয়েজ রেডি টু হেল্প আদার্স, অ্যাক্টিভ। হিরো বলতে আমরা যা বুঝি। কিন্তু মডার্ন নভেলে যারা মূল চরিত্র, তাদের মধ্যে আমরা হিরোইক কোয়ালিটি তেমন পাই না, তারা ট্র্যাডিশনাল হিরো না। এখন আমরা আমাদের সিলেবাসে যে একটা ড্রামা পড়লাম আর 3টা নভেল পড়লাম, বাই কেয়ারফুলি স্টাডিং দ্য প্রোটাগনিস্ট, মূল চরিত্রগুলো আমরা ফোকাস করছি,
শজ ম্যান এন্ড সুপারম্যান। জর্জ বার্নার্ড শর ম্যান এন্ড সুপারম্যানের প্রোটাগনিস্ট ছিল জন ট্যানার। জন ট্যানারের কথা আমরা খেয়াল রাখলাম। জন ট্যানার কিন্তু একজন ট্র্যাডিশনাল হিরো না। তার মধ্যে ট্র্যাডিশনাল হিরোর কোয়ালিটি আমরা খুব বেশি পাই না, তাকে আমরা হিরো বলতে পারি না। জোসেফ কনরাডস লর্ড জিম, এই নভেলে আছে জিম। জিমের মধ্যেও আমরা ট্র্যাডিশনাল হিরোইক কোয়ালিটি খুব বেশি পাই না। দু এক হালকা কিছু আছে, কিন্তু ম্যাক্সিমামই জিমের মধ্যে হিরোইক কোয়ালিটির অভাব আছে। জেমস জয়েসের পোর্ট্রেটে আমরা স্টিফেন ডেডলাসের মধ্যে তো কোনো রকমই হিরোইক কোয়ালিটি পাই না। আমরা ফাতেমে আজিজ মোহাম্মদীর যে আর্টিকেল পড়েছি, ওখানে তো আমরা তাকে অ্যান্টাই হিরো বলে সাব্যস্তই করা হয়েছে যে স্টিফেন ডেডলাস তার মধ্যে কি কোয়ালিটি গুলো আমরা পেয়েছিলাম। যদি আমি রিভাইজ করি, ইগনোমিনিয়াস একটা শব্দ আমরা পড়েছিলাম, ইগনোমিনিয়াস। ইগনোমিনিয়াস মানে হচ্ছে শেমফুল, ডিসগ্রেসফুল, মানে লজ্জাজনক, যার পুরো অস্তিত্বটাই হচ্ছে লজ্জাজনক, গৌরবের কিছু নাই। মানে স্টিফেন ডেডলাসের জীবনের যে মতো কোনো কিছু পাই না। তারপরে আমরা কি পেলাম? ন্যারো, সেলফিশ। স্টিফেন ডেডলাস ইজ সেলফিশ, ওর মধ্যে স্বার্থপরতা আছে, ক্ষুদ্র সংকীর্ণ মন মানসিকতা। হিরো যেমন তার যেমন হৃদয় অনেক বড় হতে হবে, মন অনেক বড় হতে হবে, আমরা কিন্তু স্টিফেন ডেডলাসের মন অতটা বড় দেখি না, এবং ভেরি সেলফিশ। স্টিফেন ডেডলাসকে আমরা দেখতে পারি খুবই স্বার্থপর, যেটা টোটালি উল্টা। হিরোরা সাধারণত হবে হচ্ছে সেলফলেস, অন্যের কারণে যারা জীবন উৎসর্গ করবে। কিন্তু অ্যান্টাই হিরো তারা হচ্ছে স্বার্থপর। এই প্রত্যেকটা কোয়ালিটি শুধুমাত্র স্টিফেনের বেলায় না, এদের প্রত্যেকের বেলায় আমরা খাটাতে পারবো। জন ম্যান এন্ড সুপারম্যান এই নাটকের জন ট্যানার, লর্ড জিমের জিম, পোর্ট্রেটের স্টিফেন ডেডলাস, সেটা তো বললামই। সায়েন্স এন্ড লাভার্স এর পল মোরেল, এই চারজন প্রোটাগনিস্ট, এরা প্রত্যেকের মধ্যেই আমরা কিছু ডিসগ্রেসফুল, অপমানজনক উপাদান পাবো চরিত্রের মধ্যে, স্বার্থপরতা পাবো, এবং তাদের যে সংকীর্ণ ক্ষুদ্র মন মানসিকতা সেটা পাবো। মানে মন মানসিকতার দিক থেকে এই চারটা ক্যারেক্টার অত বড় ক্যারেক্টার না, মানে হিরোর যতটা বড় ক্যারেক্টার হওয়া উচিত, গ্রেটনেস যেমন থাকা উচিত, সেরকম গ্রেটনেস কিন্তু আমরা এই চারজনের মধ্যে পাই না। এবং এরা চারজনই হচ্ছে খুবই ফাঁকিবাজ, চরম লেভেলের ফাঁকিবাজ। হিরোর মধ্যে তো আমরা কখনো এটা আশা করি না, হিরো হতে হবে অলওয়েজ ডিউটিফুল, অলওয়েজ ডিউটিফুল। কিন্তু জন ট্যানার বলি আমরা, জিম বলি, স্টিফেন বলি, পল বলি, এরা চারজনের মধ্যেই আমরা গ্রস নেগলিজেন্স অফ ডিউটি, তাদের দায়িত্বের অবহেলা, চরম অবহেলা, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এরা দায়িত্বে অবহেলা করছে। ট্যানার তার ব্যক্তিগত কারণে তার দায়িত্ব ছেড়ে পালিয়ে যাচ্ছে। তার দায়িত্ব ছিল অ্যান হোয়াইটফিল্ডকে দেখাশোনা করা, সে ওটা ছেড়ে পালিয়ে যাচ্ছে তার দায়িত্ব ছেড়ে। জিম জীবনের লাস্ট ডিসিশন যেটা, স্যাক্রিফাইসিং হিজ লাইফ, সে তার জুয়েলের প্রতি দায়িত্ব সে এড়িয়ে পালিয়ে যাচ্ছে। তার শুরুতেও সে পালিয়ে গিয়েছিল। জিম জাম্পড ফ্রম পাটনা, তার যে দায়িত্ব থেকে সে অবহেলা করেছিল। মানে জিম তার লাইফের যে বড় বড় ভুলগুলো প্রত্যেকটাই হচ্ছে নেগলিজেন্স অফ ডিউটি। সে পাটনা থেকে ঝাঁপ দিল, তারপর সে ওই জেন্টলম্যান ব্রাউনকে ছেড়ে দিল, লাস্টে গিয়ে সে নিজের লাইফটাকে সারেন্ডার করলো। তিনটাই হচ্ছে চরম ভুল ডিসিশন। সে ভুল করছে, এই যে তার ভুল করার ফলে কি হচ্ছে, সে দায়িত্ব অবহেলা করছে। সে প্রতিটা লেভেলে কিন্তু জিম ইজ নেগলেক্টিং হিজ ডিউটিস। স্টিফেন ডেডলাস তার লাস্ট ডিসিশন ছিল সব ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া। সে পালিয়ে যাচ্ছে, এসকেপিং। তাহলে তার সব ডিউটি সে এসকেপ করে পালিয়ে যাচ্ছে। তার পরিবারের প্রতি, তার সমাজের প্রতি, দেশের প্রতি দায়িত্ব ছিল, সব দায়িত্বে সে অবহেলা করে পালিয়ে যাচ্ছে। সে যেভাবে সে আর তার বোন মিলে তার মায়ের মৃত্যুকে
ত্বরান্বিত করলো। হেস্টেন্ড মাদার্স ডেথ, মাকে অতিরিক্ত পরিমাণে মরফিন দিয়ে মেরে ফেললো। মায়ের কষ্ট সহ্য হচ্ছিল না দেখে মাকে তাড়াতাড়ি মেরে ফেললো। কিন্তু এটা তো কোনো লজিক হতে পারে না, তাই না? এমনও তো হতে পারে তার মা হয়তো গেলেও বেঁচে যেতে পারতো, কিন্তু ভাই বোন মিলে মাকে মেরে ফেললো। মানে তারা লাস্ট মোমেন্টে এসে সারা সারা জীবন ঠিকমতো দায়িত্ব পালন করে এসে লাস্টে এসে কি ভয়ঙ্কর একটা ভুল করলো, এবং ভয়ঙ্কর একটা গ্রোস নেগলিজেন্স অফ ডিউটি। এরা চারজনই হচ্ছে তাদের ডিউটি পালনে ব্যর্থ। যদিও ট্যানার লাস্ট মোমেন্ট অ্যান্ড হোয়াইটফিল্ডের দায়িত্ব নিল, ট্যানারের মধ্যে আমরা কিছু রিডিমিং কোয়ালিটি হয়তো পাই। তাদের মধ্যে যে রিডেমশন, নিজেদের কি বলে এটাকে মর্যাদা পুনরুদ্ধার, সেটা কিন্তু আমরা পাই না। এরা প্রত্যেকেই সেলফিশ, এরা প্রত্যেকেই ন্যারো মাইন্ডেড, এরা প্রত্যেকেই ফাঁকিবাজ। দে নেগলেক্ট দেয়ার ডিউটিস। আলটিমেটলি তাদের মধ্যে আমরা হিরোইক কোনো কোয়ালিটি, কারেজাস, অ্যাক্টিভ, এসব কিন্তু পাই না। ট্যানার সে যত বড় বড় কথা বলুক, সে কিন্তু অ্যাক্টিভ না, প্যাসিভ। জিমও প্যাসিভ, সে গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে প্যাসিভ। স্টিফেন ডেডালাস তো একদম জীবনের শুরু থেকেই প্যাসিভ, পলও প্যাসিভ। হিরো বলতে আমরা যা বুঝি, এরা চারজনের কেউ তারা হিরো না। এই একটা নভেল, তিনটা নভেল, একটা ড্রামা আমরা পড়লাম, চারজন প্রোটাগনিস্ট, এরা কেউই ট্র্যাডিশনাল কনভেনশনাল হিরো এরা না। এদেরকে আমরা বলছি অ্যান্টি হিরোস বা অ্যান্টাই হিরোস। এইটা স্টাডি করার পরে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে যে এভরি মডার্ন ম্যান ইজ অ্যান অ্যান্টাই হিরো। শুধুমাত্র ট্যানার, জিম, স্টিফেন, পল না, আপনি, আমি, আমরা সবাই, আমরা যারা মডার্ন ম্যান, আমরা সবাই অ্যান্টাই হিরো। আমাদের মধ্যে ট্র্যাডিশনাল হিরোইক কোয়ালিটি যথেষ্ট অভাব আছে। এমনকি বাস্তবে 100% হিরো হওয়া কারো পক্ষেই সম্ভব না। দ্যাট ইজ সামহাউ অ্যাবসার্ড। অ্যান্টাই হিরোটাই, এটাই হচ্ছে নর্মাল, এবং মডার্ন ম্যান মানেই হচ্ছে অ্যান্টাই হিরো। আমাদের মধ্যে কম হোক বেশি হোক, আমাদের মধ্যে অ্যান্টাই হিরোইক কোয়ালিটি গুলো, আমরা প্রত্যেকেই স্বার্থপর, আমাদের প্রত্যেকে আমরা ন্যারো মাইন্ডেড, আমরা প্যাসিভ, আমরা আমাদের দায়িত্ব অবহেলা করি, আমরা স্বার্থপর। তাহলে আমরা এই অ্যান্সারটা কিভাবে দিব? 3 নম্বরের অ্যান্সারটা, প্রথমে আপনারা অ্যান্টাই হিরো কি এটার একটা ব্যাখ্যা দিলেন, যে অ্যান্টাই হিরো আমরা কাকে বলবো। এটা ফাতেমা আজিজ মোহাম্মদের আর্টিকেল থেকে আপনারা নিতে পারেন, ওখান থেকে বুঝে নিজের মতো করে লিখতে পারেন অ্যান্টাই হিরো, এবং অ্যান্টাই হিরো কোয়ালিটি গুলো কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে অ্যান্টাই হিরো বলি। এরপর যে বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা এই চারজন মেইন ক্যারেক্টার, ট্যানার, জিম, পল, স্টিফেন, প্রত্যেকের মধ্যে আমরা খুঁজবো, খুঁজে খুঁজে বের করে প্রমাণ করব যে ট্যানার, জিম, স্টিফেন, পল, এরা চারজনে অ্যান্টাই হিরোস। এবং আলটিমেটলি আমরা বলবো যে দে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট আস, আপনি আমি, আমাদেরকে রিপ্রেজেন্ট করছে তারা। তারা যত বড় বড় কথাই বলুক, তারা অ্যাকচুয়ালি মডার্ন ম্যান, আপনার আমার মতো সাধারণ মানুষ, এবং আমরা সবাই আসলে এক একজন অ্যান্টাই হিরো। আমাদের জীবন ব্যবস্থা, আমাদের বাস্তবতা এমন যে আমরা অ্যান্টাই হিরো হতে বাধ্য হই। আমাদের বেড়ে ওঠা, আমাদের যেভাবে আমাদের লাইফস্টাইল, সবকিছু মিলায়ে আমরা প্রত্যেকেই অ্যান্টাই হিরো হিসেবে গড়ে উঠি। শেষে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন যে তাহলে কেন আমরা হিরোকে এত বেশি আইডলাইজ করি, কেন আমরা চাই আমাদের মধ্যে একজন হিরো আসুক, যদিও 100% হিরো, পারফেক্ট হিরো এই বর্তমান রিয়েলিটিতে এক্সপেক্ট করাটা বোকামি। সেটা আপনি আলোচনা করতে পারেন। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। এটা বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার, কিন্তু সব মডার্ন ম্যান যে অ্যান্টি হিরো এটা যদি আর একটু বলতেন। এটা আমরা
যদি সময় পাই নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ, আজকে হচ্ছে Okay, sir. জেনারেল, আজকে এটা টপিকটা মাথায় রাখেন, এটা পরে সময় পেলে আমরা ডিসকাস করবো। এটা কিন্তু অলরেডি এই যে সব মডার্ন মানে যে অ্যান্টি হিরো, এটা কিন্তু আমরা অলরেডি বিভিন্ন লেকচারে আলোচনা করেছি একটু একটু করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের তিনটা কোয়েশ্চেন। ওয়ান, কম্পেয়ার কন্ট্রাস্ট বিটুইন ডেডালাস এন্ড মোরাল। টু, obsession and consequences in those three protagonists. Finally, anti-hero. এই তিনটা আপনাদের কোয়েশ্চেন আছে, এই তিনটা থেকে যে কোনো দুইটা অ্যান্সার করবেন। 20 গুণন 2 40, আর বোনাস হচ্ছে 5, 45। রিমেম্বার দ্য লাস্ট ডেট অফ প্রেজেন্টেশন, দ্য ফাইনাল অ্যাসাইনমেন্ট সাবমিশন। আপনাদের প্রেজেন্টেশন এবং ফাইনাল অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে অক্টোবর 10, 10 তারিখ। আজকের দিনটা সহ আমি ধরবো, তাহলে 29, 30 আর ওইদিকে 10, 12 দিন। আপনাদের হাতে 12 দিন সময় আছে, যথেষ্ট সময়। এখন স্যার আমাদের মেইনলি ফোকাস করতে হবে যে মেইন কথাগুলো শুধু আমাদের লিখতে হবে। ওই যে 20 মার্কের জন্য যে অনেক বড় করে অনেক পেজে লিখতে হবে, ওই 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 ধরনের কিছু করা যাবে না। না, ভলিউম, মেইন পয়েন্ট গুলো স্যার। হ্যাঁ ভলিউমও খেয়াল রাখতে হবে যে আপনাদের ওটার ভলিউমটা হতে হবে হচ্ছে মিনিমাম 450 ওয়ার্ড। এবং 450 ওয়ার্ড বানাতে গিয়ে যে আপনি মানে এলোমেলো লিখবেন তাও লেখা যাবে না, দুটোর মধ্যে ব্যালেন্স থাকতে হবে। একেবারে কমও লেখা যাবে না, আবার এলোমেলো আননেসেসারি সেন্টেন্স বেশিও লেখা যাবে না। স্যার 4-5 পেজ হলেই তো মনে হয় ঠিক মতো হয়। সেটা আপনি আপনার মতো করে বের করে নেবেন। আপনি হচ্ছে এটা ওকে হিসাব স্যার। রাখবেন 450 ওয়ার্ডস, এই অনুযায়ী আপনি ওটা হিসাব করে নেবেন। আপনার পার্সোনালি ওটা তো এক একজনের ট্যাগ এক রকম হবে। আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু আসলে দুইটা করে পার্ট আছে। আপনারা যদি খেয়াল করেন 10-10 করে কিন্তু মানে ভাগ হয়ে যাচ্ছেই। এই যে যেমন ব্যাখ্যা করেন, তারপরে কম্পেয়ার কন্ট্রাস্ট করলেন, 10-10 হলো। পরেরটাতে আমরা পাচ্ছি হচ্ছে তিনটা, এখানে তিনটা ভাগ আছে। এই জিমের মধ্যে অবসেশন কনসিকুয়েন্স, স্টিফেনের মধ্যে অবসেশন কনসিকুয়েন্স, পলের মধ্যে অবসেশন কনসিকুয়েন্স, তিনটা। এটার মধ্যে কিন্তু তিনটা পার্ট। কোশ্চেন নাম্বার 2 তে হচ্ছে আবার তিনটা পার্ট। তিনটা পার্ট আলোচনা করে আপনার পার্সোনাল মতামতটা দিবেন। আর ফাইনালি এই অ্যান্টি হিরো, এটা কিন্তু চারটা পার্ট। ট্যানার আছে, জিম আছে, স্টিফেন আছে, পল আছে। আপনারা যদি ক্যারেক্টারটা ভালো করে মন দিয়ে বুঝতে পারেন তাহলে কিন্তু ইজিলি আপনি অ্যান্সার গুলো লিখতে পারবেন। মানে আপনি যদি ক্যারেক্টার গুলো যদি ভালো করে বুঝতে পারেন, ফিল করতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে। আপনি যদি স্টিফেন ডেডলাস আর পল মডেল দুজনকে ভালো করে চিনতে পারেন, তারা কিভাবে বড় হচ্ছে, তাহলে কিন্তু আপনি ইজিলি তাদের সাইকোলজি বের করতে পারবেন, আপনি তাদের মিল পার্থক্য ইজিলি বের করতে পারবেন। আপনি যদি মন দিয়ে জিমকে ফিল করেন, স্টিফেন পল এদের তিনজনকে যদি ফিল করতে পারেন, তাহলে দেখবেন তারা লাইফে সাফার করছে, কারণ তাদের মধ্যে অবসেশন আছে। তারা কোনো না কোনো বিষয়ে অবসেসড, নেশাগ্রস্ত, তাদের ওটা লাগবেই, এবং এই জন্য তারা সাফার করছে। ফাইনালি আপনি যদি ট্যানার, জিম, স্টিফেন, পল এদের চারজনকে ফিল করতে পারেন, তাহলে দেখবেন এরা আসলে ট্র্যাডিশনাল হিরো না। এরা মেইন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট ঠিক আছে, কিন্তু দে আর নট হিরো, দে আর অ্যান্টাই হিরো, বিপরীত হিরো যেটা বলি আমরা। আবার ভিলেন না, কিন্তু অ্যান্টাই হিরো মানে কিন্তু আবার ভিলেন না, ভিলেন ওটা আলাদা। হিরো, হিরোর যে কোয়ালিটি তার বিপরীত, অ্যান্টাই হিরো। এবং আমরা আলটিমেটলি বলবো আমরা সবাই অ্যাকচুয়ালি এক একজন অ্যান্টাই হিরো। কেন এই মডার্ন নভেল, তিনটা নভেলে কেন প্রোটাগনিস্ট হিসেবে অ্যান্টাই হিরোদের নেওয়া হলো? কারণ বাস্তব জীবনে বেশিরভাগ মানুষই অ্যান্টাই হিরো। আমাদের গল্প ম্যান এন্ড সুপারম্যান, লর্ড জিম, আ পোর্ট্রেট, সানসেট লাভার্স, এগুলি আমাদের জীবনের বিভিন্ন অংশের গল্প।
অবাস্তব কোনো গল্প না এগুলা। আমরা যেন রিলেট করতে পারি, কানেক্ট করতে পারি, এই জন্য আমাদেরই মতো দোষ ত্রুটি সম্পন্ন রক্ত মাংসের মানুষ তাদেরকে প্রোটাগনিস্ট হিসেবে নেওয়া হয়েছে। কোনো কনফিউশন থাকলে এখন ওপেন আলোচনা করতে পারেন। আপনাদেরকে এখন আমি দেখাবো হচ্ছে কোথা থেকে নিয়ে আপনারা অ্যান্সার রেডি করতে পারেন, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। দেখেন, আপনারা যখন গুগল ক্লাসরুমে ঢুকবেন তখন আপনারা 20th সেঞ্চুরিতে ক্লিক করলে, যখন আপনারা ক্লিক করবেন তখন দেখবেন এই যে স্ট্রিম ক্লাস ওয়ার্ক পিপল, আপনি ক্লাস ওয়ার্কে ক্লিক করবেন। ক্লাস ওয়ার্কে ক্লিক করার পর দেখবেন যে সবগুলো লেকচার একদম গোছানো আছে। আমরা যদি একদম শুরু থেকে দেখি, একদম মিডের আগে থেকে কোর্স আউটলাইন গোছানো আছে। তারপর ম্যান এন্ড সুপারম্যানের জন্য আমরা ইনভেস্ট করেছিলাম লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5। তারপর আমরা কুইজ নিলাম, অল্টারনেটিভ নিলাম, আছে গোছানো। এরপর লর্ড জিমের জন্য আমরা 3টা লেকচার ইনভেস্ট করেছিলাম, লেকচার 6, লেকচার 7, লেকচার 8। এরপর আমাদের মিড টার্ম নিলাম আমরা, মিড টার্ম অ্যাসাইনমেন্ট, মিড টার্ম। এরপর আমরা আমাদের ফাইনালের পড়া শুরু করলাম, পোর্ট্রেটে আমরা ইনভেস্ট করেছি লেকচার 9, 10, 11, 12, 13। 9, 10, 11, 12, 13 পোর্ট্রেটের জন্য। এবং ফাইনালি সায়েন্স এন্ড লাভার্স এর জন্য 5টা, 14, 15, 16, 17, 18। প্রত্যেকটা লেকচার গোছানো আছে। আপনি যখনই কোনো লেকচারে ক্লিক করবেন, এটা আপনি স্মার্টফোন থেকেও যখন টাচ করবেন তখন আপনি সব হ্যান্ডআউট গোছানো আছে। যেমন লেকচার 18 আমরা কি হ্যান্ডআউট পড়েছি, লি হায়ান, আবিদা পারভিন, রাজকুমার হালদার, এবং তারপরে যে ভিডিও রেকর্ডিং ইউটিউব লিংক সহ দেয়া আছে। আপনাকে খুঁজে ইউটিউবে যে খুঁজতে হবে না, এখানেই সবকিছু আছে। আপনি ক্লিক করলেই আপনি ভিডিওটা দেখতে পারবেন এখান থেকে। তারপর লেকচার 17 সেম হ্যান্ডআউট গুলো আছে, লাইফ ফোর্স, ডেথ ফোর্স, সায়েন্স এন্ড লাভার্স। এরপরে যে ইউটিউব ভিডিও গেল। লেকচার 16 দেখেন আবিদা পারভিন, বলজিন্দর কাউর, ইউটিউব লিংক। প্রতিটা হ্যান্ডআউট এখানে সুন্দর গোছানো আছে। লেকচার 15 যান, এখানে প্রতিটা লেকচারে সুন্দর করে সবকিছু গোছানো আছে। আপনি গিয়ে সিলেক্ট করলেই আপনার হ্যান্ডআউট গুলো পাবেন এবং আলটিমেটলি এই যে ইউটিউব লিংক পেয়ে যাবেন। তারপর একটা মুভির কথা বলেছিলাম ইচ্ছে, সেটারও লিংক এখানে দেয়া আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর পোর্ট্রেটেও যখন আপনি যাবেন প্রতিটা লেকচারে ক্লিক করবেন, সবকিছু গোছানো আছে। এই যে আরবাই আলী থেকে আমরা পড়েছিলাম ফাতেমে আজিজ মোহাম্মদী। তারপর এই যে লেকচার 13, লেকচার 12, প্রত্যেকটাতে আপনারা হ্যান্ডআউট গুলো দেয়া আছে, এই যে হ্যান্ডআউট পড়েছে এবং ভিডিওটা দেয়া আছে। লেকচার 11, 10, 9 এরকম প্রত্যেকটা দেয়া আছে। এখন আমরা যদি কোশ্চেন অনুযায়ী যদি ব্রাউজ করি, ফর এক্সাম্পল আপনাদের যদি আমি নাম্বার 1 এটার অ্যান্সার আপনারা
কোথা কোথা থেকে নিলে সুবিধা হবে, এটা যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ফোকাসটা ছিল স্টিফেন আর পল দুজনের সাইকোলজি এবং দুজনের মধ্যে মিল অমিল। সেটার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে পোর্ট্রেটে। পোর্ট্রেটে দেখবেন আমরা ক্যারেক্টারটা কোথায় বোঝার চেষ্টা করেছি। আমরা বোঝার চেষ্টা করেছি মেইনলি এই যে শেষের দুটো লেকচারে 12-13, এই দুটোতে কিন্তু আমাদের ফোকাস ছিল সাইকোলজিটা বোঝা, স্টিফেন ডেলাস আসলে কেমন মানুষ ছিল। লেকচার 12 পোর্ট্রেটে, লেকচার 12 এবং লেকচার 13, এই দুটাতে আমরা কিন্তু স্টিফেন ডেলাস সম্পর্কে একটা আইডিয়া পাবো। আর পল মডেলের বেলায় আমরা যদি লেকচার 16, 17 এবং 18, এই তিনটা লেকচার যদি আমরা স্টাডি করি তাহলে কিন্তু আমরা পল মোরেল এবং তার মা গার্ট্রুড মোরেল সম্পর্কে, তাদের সাইকোলজি সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে। 16, 17, 18। তাহলে 1 নম্বর কোশ্চেনের জন্য আমরা কি কি ফলো করতে পারি? লেকচার 12, 13 এবং 16, 17, 18। একইভাবে আমরা যদি 2 নম্বরে যাই, থিমেটিক কানেকশন, অবসেশন, তিনজন জিম, স্টিফেন, পল, এটা আমরা কোথায় যাবো? যেটা হচ্ছে লর্ড জিমে যাই। লর্ড জিমে, হ্যাঁ, লর্ড জিমের আমরা যদি লাস্ট লেকচারটা খেয়াল করি, লাস্ট লেকচারটা যদি আমরা মন দিয়ে দেখি তাহলে কিন্তু জিম ক্যারেক্টারটা বুঝতে পারবো। লেকচার 8, মানে ওই যে জিমের মধ্যে অবসেশন এবং এটার কারণে সে সাফার করছে, এটা কিন্তু লেকচার 8-এ আমরা আলোচনা করেছি। লেকচার 8-এ তারপর স্টিফেন কেন সাফার করছে এটা কিন্তু আমরা আলোচনা করেছি সেই 12-13, 12তেও আছে, 13তেও আছে। আলটিমেটলি পল, এটাও আমরা ওই 16, 17, 18। তাহলে 2 নম্বর লেকচার 8, লেকচার 12, 13, লেকচার 16, 17, 18। বাকি রইল নাম্বার 3, অ্যান্টাই হিরো। অ্যান্টাই হিরো এই বিষয়টা আমরা কোন কোন আর্টিকেল থেকে, কোন কোন লেকচার থেকে আমরা কভার করতে পারি। অ্যান্টাই হিরোটা যদি আমরা বুঝতে চাই, আমাদের ম্যান এন্ড সুপারম্যানে একটা আর্টিকেলে আমরা ট্যানার নিয়ে আলোচনা করেছি। সেই আর্টিকেলটা ছিল হচ্ছে এই যে লেকচার 4। লেকচার 4-এ আমরা ট্যানারের বিষয়ে আলোচনা করেছি। ট্যানারের মধ্যে যে অবসেশনটা এবং সে যে তার দায়িত্ব অবহেলা করছে সেটা আমরা লেকচার 4-এ কিন্তু আলোচনা করেছি। লেকচার 4 আছে, আর 5-এ মনে হয় হালকা কিছু আলোচনা আছে। 5-এও আপনারা কিছু পাবেন। 4, 5 এই দুটাতে 4 হচ্ছে আমরা ডিটেইল আলোচনা করেছি, আর 5-এ আমরা হচ্ছে কিছুটা রিক্যাপ করেছিলাম, এটা আপনাদের সুবিধা হবে। তাহলে 4, 5 আর লর্ড জিমে হচ্ছে 8, আর পোর্ট্রেটে হচ্ছে সেই একই 12, 13, সানস এন্ড লাভার্সে 16, 17, 18। তাহলে দেখেন কিছু কিছু লেকচার কিন্তু আমাদের রিপিট হচ্ছে। মিডের আগে থেকে আপনারা তাহলে কি কি লেকচার ফলো করতে হবে? লেকচার 4, লেকচার 5, লেকচার 4 পুরাটা, 5 হচ্ছে প্রথমের কিছু অংশ, লর্ড জিমে গিয়ে লেকচার 8, 12, 13, সানস এন্ড লাভার্সে গিয়ে 16, 17, 18। এখন পোর্ট্রেটের যে এই আগের যে আর্টিকেল গুলো, এই আর্টিকেল গুলো আপনাদেরকে কি কি বিষয়ে হেল্প করতে পারে? আগের লেকচার গুলো যে আপনি অবহেলা করতে পারবেন তা না,
অনেক ইনফরমেশন আপনি এখান থেকেও পাবেন। তবে আপনাদেরকে একটা টিপস দেই। টিপসটা হচ্ছে আপনারা প্রতিটা আর্টিকেলের প্রথম 20 মিনিট, প্রতিটা লেকচারের প্রথম 20 মিনিট খুব মন দিয়ে শুনবেন। প্রথম 20 মিনিট যদি আপনি শোনেন তাহলে কিন্তু আগের লেকচারের সামারি আপনি পেয়ে যাবেন। কিন্তু প্রতিটা লেকচারেই প্রথমে রিপিট করি, প্রথম 15-20 মিনিট 25 মিনিট আমরা হচ্ছে আগের ক্লাসের লেকচার রিপিট করি। মানে ওই জায়গাটা মন দিয়ে যদি আপনি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন আগের লেকচারে কি টপিক ছিল। এই তো, এই হচ্ছে আমাদের সব কিছু গোছানো আছে, আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না, এখানে সবকিছু গোছানো আছে। আর হচ্ছে এই যে আপনার ফাইনাল অ্যাসাইনমেন্ট অ্যালোটেড অলরেডি। আপনার প্রেজেন্টেশন যখন রেডি হয়ে যাবে তখন ঢুকবেন, ঢুকে আপনি এই যে এখানে অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করে সাবমিট করবেন। এখানে প্রেজেন্টেশনের স্লট দেয়া আছে অলরেডি। যদি কোনো কমেন্ট থাকে এখানে কমেন্ট করতে পারবেন। আপনি যদি ফাইনাল অ্যাসাইনমেন্ট রেডি হয়ে যায় তখন এই যে মিডের মতো ফাইনাল অ্যাসাইনমেন্ট সামার 2020, এই যে মিডের মধ্যে এখানেও দেখবেন ঢুকলে ইনস্ট্রাকশন সব দেয়া আছে। মিডে যেভাবে অ্যাসাইনমেন্ট দেয়া ছিল সব যে আমরা যা আজকে ডিসকাস করলাম ABCDFG সব সব এখানে ডিসকাস করা আছে। তারপরে কোয়েশ্চেন গুলো দেয়া আছে, আপনারা কমেন্ট দরকার থাকলে এখানে জিজ্ঞেস করতে পারেন, কোয়েশ্চেন থাকলে এখানে আস্ক করতে পারেন। এই যে এখানে সাবমিট করবেন, অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করে এখানে সাবমিট করবেন। এবার আমাকে বলেন কোনো আর কোনো বিষয়ে কোনো কনফিউশন আছে কিনা। এখন হচ্ছে আপনাদের ওপেন ডিসকাশন, আপনারা এখন নিজেদের মতো করে আলোচনা করেন। ফরহান, ফরহান আছেন? Yes, sir. কোনো কনফিউশন আছে, কোনো সমস্যা? না স্যার, সব ক্লিয়ার। আচ্ছা, কবে সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন? পড়া শুরু করবো যখন শেষ হবে করে দেবো 10 তারিখের আগে। ইনশাআল্লাহ। যদি এর মধ্যে কোনো কনফিউশন হয় অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে আছে, আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। জি স্যার। নাইম, কি অবস্থা? নাইম? ভালো স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন চলতেছে? ইয়েস স্যার। আমাদের টপিক নিয়ে কোনো প্রবলেম চলছে। আছে? অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন নিয়ে Everything- No, sir. সবকিছু কিন্তু গোছানো আছে, ঠিক আছে? আপনাদের কষ্ট করে এলোমেলো খুঁজতে হবে না, এই গুগল ক্লাসরুমে সব গোছানো আছে। স্যার আমি মেবি একটা জিনিস মিস করে ফেলছি। 3 নাম্বার কোশ্চেনে অ্যান্টি হিরোস এর লেকচার গুলো কি 2 নাম্বারটার মতোই বললেন? অ্যান্টাই হিরোটা, আচ্ছা, অ্যান্টাই হিরোটা আমরা কিন্তু বলে ফেলছি অলরেডি। সেটা হচ্ছে অ্যান্টাই হিরো, এটার যে মেইন থিওরিটা এটা আমরা পড়েছিলাম হচ্ছে যখন আমরা পোর্ট্রেট পড়লাম। পোর্ট্রেটে আমরা যখন ফাতেমে আজিজ মোহাম্মদী তার আর্টিকেল আমরা যখন স্টাডি করলাম, ফাতেমে আজিজ মোহাম্মদী আমরা স্পেশালি স্টার্ট করলাম হচ্ছে এই লেকচার 12-এ, এই যে ফাতেমে আজিজ মোহাম্মদী আমাদের সেপ্টেম্বরের 2 তারিখ যে ক্লাসটা ছিল ফাতেমে আজিজ মোহাম্মদী, এখানে আমরা এই স্পেশালি লেকচার 12, লেকচার 13, এখানে কিন্তু আমরা অ্যান্টাই হিরো নিয়ে আলোচনা করেছি।
এটার উপর বেস করে তখন আমরা নিউ পার্সপেক্টিভে আমরা আবার ফিরে গেছি ট্যানার। এই যে লেকচার 4, যেটা লেকচার 4-এ আমরা যখন সুপারম্যান, দ্য ফিলোসফি অফ সুপারম্যান নিয়ে আলোচনা করলাম, যখন আমরা ওই ট্যানার নিয়ে, যে ট্যানারের মধ্যে আমরা কিছু অ্যান্টাই হিরোইক কোয়ালিটি পাচ্ছি। স্পেশালি আমরা লেকচার 5-এ গিয়ে ওটাকে আবার আমরা রিপিট করলাম। সেই ভিত্তিতে আমরা তো অলরেডি জিমকেও চিনি। লেকচার 8 থেকে আমরা আবার জিমকে বলতে পারি জিমের মধ্যে অ্যান্টাই হিরোইক কোয়ালিটি, অ্যান্টাই হিরো, জিমকে একজন অ্যান্টাই হিরো আমরা বলতে পারি। আর বাকি রইল আমাদের পলের মধ্যেও আমরা এই যে 16, 17, 18 এই তিনটার মধ্যে স্পেশালি আমরা পলকে নিয়ে আলোচনা করেছি হচ্ছে কোনটাতে, আমরা 15-এও আমরা পলকে নিয়ে আলোচনা করেছি। লেকচার 15-এও আমরা কিন্তু আলোচনা করেছি। প্রতি ক্লাসে আমরা একটু একটু করে পলকে চিনলাম। আলটিমেটলি আমরা এই যে 16, 17, 18 এই তিনটা লেকচারে কিন্তু পলকে অ্যান্টাই হিরো হিসেবে দোষী সাব্যস্ত করছি, এবং এদের চারজনকে যখন আমরা অ্যান্টাই হিরো বলছি তখন কিন্তু আমরাও দোষী। আমরা সবাই কিন্তু এই অ্যান্টাই হিরো দোষে দুষ্ট, আমরা সবাই অ্যান্টাই হিরো এক একজন। এই স্যার তাহলে 3টা কোশ্চেনই এই লেকচারের মধ্যেই? 3টা কোয়েশ্চেনই এই লেকচার গুলোর মধ্যে। হ্যাঁ, এই লেকচার গুলোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আপনি পাবেন এটা, এগুলো আপনি হেল্প পাবেন। আপনি হ্যান্ডআউট গুলো ফলো করেন, দেখবেন হ্যান্ডআউট গুলোতে আরো সুন্দর করে ব্যাখ্যা করা আছে। ওকে, क्या 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 আপনার কোনো কোশ্চেন আছে কি আক্তার? নো স্যার। আচ্ছা, আইভি, অনারকলি আইভি? নো স্যার, ক্লিয়ার। আচ্ছা, কবে তাহলে জমা দিতে পারবেন অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন? স্যার আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেব। আচ্ছা, চেষ্টা করতে থাকেন। ওকে। রেইন, কোনো কনফিউশন? নুসরাত জাহান লিয়ান? স্যার নেই, ক্লিয়ার। আচ্ছা, ঠান্ডা মাথায় এখন করতে থাকেন। আমাদের সবকিছু অ্যাভেলেবল। তারপরে যদি খুঁজে না পান, যদি জানতে চান বলে দেব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা নেক্সট ক্লাস 30 তারিখ, এই 30 তারিখ আপনি চাইলে আপনার প্রেজেন্টেশনটা আমাকে দিতে পারেন বা এখানেও প্রেজেন্ট করতে পারেন। আর না হলে আগামী ক্লাসে আমরা সাধারণ আলোচনা করতে পারি এরকম। এই অ্যাসাইনমেন্ট করা, আরো কোনো কনফিউশন যদি তৈরি হয়, আরো যদি কোনো বিষয়ে এক্সপ্লেনেশন দরকার হয়, ওটা আমরা আলোচনা করতে পারি। যেমন স্যার আমি ফার্স্টের দিকে একটু মিস করেছিলাম, নেট ছিল না। ভাইবাটা আমি শুনতে পাইনি, যদি একটু রিপিট করতেন। ভাইভার ব্যাপারে যেটা বললাম সেটা হচ্ছে এই যে আপনার প্রেজেন্টেশনের ইনস্ট্রাকশনটা যেটা ছিল, আমি রিপিট করছি। আমাদের যে ইনস্ট্রাকশন ফর প্রেজেন্টেশনস অবলিক কুইজ, যেটার জন্য 10 মার্ক। প্রেজেন্টেশনের জন্য আপনি ইউ উইল চুজ ওয়ান স্পেসিফিক টপিক ফ্রম দ্য হোল সিলেবাস। আপনি গোটা সিলেবাস থেকে যে কোনো টপিক আপনার প্রেজেন্টেশন টপিক হিসেবে চুজ করতে পারেন, নিতে পারেন। স্পেসিফিক টপিক হতে হবে, বেশি ব্রড হওয়া যাবে না, একটা স্পেসিফিক টপিকের উপর বেস করে।
সেই টপিকের উপর আপনাকে মিনিমাম 5 মিনিটের এক একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে। 5 মিনিট মিনিমাম, ম্যাক্সিমাম 10-এর বেশি করা হয়তো আপনার জন্য কষ্ট হবে। মিনিমাম 5 টু ম্যাক্সিমাম 10 মিনিটস এর বেশি আসলে আমাদের দরকার হয় না। তারপর ইটস আপ টু ইউ। মিনিমাম 5 মিনিটস। 10 মার্কস আর allotted ফর ইউর প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশনের জন্য 10 মার্ক। এখন আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয়, আমি আপনাকে কোনো ভাইবা জন্য ডাকবো না। কিন্তু আপনার প্রেজেন্টেশন যদি ভালো না হয়, সেক্ষেত্রে আমি আপনাকে ভাইবার জন্য ডাকতে পারি। ইটস আপ টু ইউর প্রেজেন্টেশন কোয়ালিটি। আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয় তাহলে আমি আপনাকে আর ভাইবা নিব না, আর যদি ভালো না হয় তখন ভাইবার জন্য ডাকবো। 10 মার্কস আর allotted ফর ইউর প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশনের জন্য আপনি রেকর্ড করবেন, আপনার অডিও ভিডিও রেকর্ড করবেন। এখন নিজে নিজে যদি রেকর্ড করতে পারেন ভালো, আর যদি নিজে নিজে রেকর্ড না করতে পারেন সেক্ষেত্রে আপনি আমাকে জানাবেন। আমি আপনাকে একটা স্পেসিফিক ডেট দিব, আমি ডেটে এই গুগল মিটে থাকবো। আজকে আমরা যেভাবে আছি এরকম মিটে থাকবো। আপনি জয়েন করবেন, জয়েন করে আপনি আপনার ক্যামেরা অন করে প্রেজেন্টেশন দিতে পারেন, অথবা ক্যামেরা অফ করে অডিও প্রেজেন্টেশন দিতে পারেন। আমি সেটা রেকর্ড করে নেব, আপনারটা আমি রেকর্ড করে নিব। আপনি যদি রেকর্ড করতে পারেন ভালো, আর যদি রেকর্ড না করতে পারেন এরকম জয়েন করে প্রেজেন্টেশন দিবেন, আমি রেকর্ড করে নেব। ইটস আপ টু ইউ। এখন আপনার ভিডিও রেকর্ড করার পর যদি আপনার ফাইলটা অনেক বেশি বড় হয়ে যায়, অনেক বড় যদি হয়, সেই ক্ষেত্রে আপনি এই আপনার গুগল ড্রাইভে রাখতে পারেন। গুগল ড্রাইভে আপনার ভিডিওটা রেখে এটার যে লিংকটা কপি করে আপনি গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। এই যে গুগল ক্লাসরুমে দেখেন, এই যে ফাইনাল প্রেজেন্টেশন ভিডিও অডিও রেকর্ডিং নামে লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এই যে ভিডিও অডিও রেকর্ডিং, এটাতে ক্লিক করবেন, যাবেন এখানে, ফাইনাল প্রেজেন্টেশন ভিডিও অডিও রেকর্ডিং, এটাতে ক্লিক করবেন। এই যে এটা হচ্ছে আপনার আসবে, আপনার স্মার্টফোনে হোক বা ল্যাপটপে হোক এইভাবে আসবে ভিডিও অডিও রেকর্ডিং। এখানে এসে এই যে প্রাইভেট কমেন্টে আপনি আপনার লিংকটা দিবেন, লিংকটা দিয়ে আপনি সাবমিট করে দিবেন। তারপর আমাকে যদি লিংক পাঠান সেক্ষেত্রে আগে জানাবেন, আমি লিংকটা চেক করে দেখবো যে ভিডিও প্লে হয় কিনা। অনেক সময় প্রাইভেসি দেয়া থাকে, তখন এটা প্লে হতে চায় না, তখন আমি আপনাকে বলবো প্রাইভেসি চেঞ্জ করে দেন, তাহলে আমি প্লে দেখতে পারবো। এখন আপনাদের যে কাজ, এই যে লেখা আছে, যখনই আপনারা গুগল ক্লাসরুমে যাবেন দেখবেন আবার ওখানেও লেখা আছে যে ফর প্রেজেন্টেশন চুজ ওয়ান স্পেসিফিক টপিক ফ্রম হোল সিলেবাস। সিলেবাস থেকে একটা টপিক চুজ করেন, যে কোনো একটা, প্রিপেয়ারে মিনিমাম 5 মিনিট প্রেজেন্টেশন, 5 মিনিটের প্রেজেন্টেশন রেডি করেন, 10 মার্কস। তারপর আপনি রেকর্ড করেন, রেকর্ড করে সাবমিট করেন 10 তারিখের মধ্যে, অক্টোবরের 10 তারিখের মধ্যে। যদি আপনার প্রেজেন্টেশন ভালো হয় ভাইবা লাগবে না, যদি ভালো না হয় আপনাকে ভাইবার জন্য আমি নক করব, তখন আপনি ভাইবাটা দিয়ে দিবেন। আনফরচুনেটলি কেউ যদি প্রেজেন্টেশনটা মিস করেন সেক্ষেত্রে আপনাকে কুইজ অপশন, এটা হচ্ছে একদম লাস্ট স্পেশাল, এই যে এটা লেখা আছে এখানে, আপনি যদি যান কুইজের বেলায় কি লেখা আছে, অন স্পেশাল কনসিডারেশন। ফাইনাল কুইজ হচ্ছে অন স্পেশাল কনসিডারেশন। If you miss the chance of giving presentation, you will be offered a special quiz. আপনাকে একটা কুইজ দেয়া হবে, এটা শুধু আপনাকে, অন্য কাউকে ওটা এভাবে দেয়া হবে না, আপনার জন্য আলাদা। এটা একটু স্ট্যান্ডার্ড হবে এবং এটার জন্য হোল সিলেবাস থেকে কোয়েশ্চেন করব। এই হচ্ছে প্রেজেন্টেশন অর কুইজ, এটাতে 10 মার্ক।
আমরা ফাইনাল প্রেজেন্টেশনে হচ্ছে 40 প্লাস বোনাস 5 45, তাহলে 45 আর 10 হচ্ছে 55, অ্যাটেন্ডেন্সে 5 60, আর মিডে অলরেডি আমরা 40 কভার করে আসছি, কুইজে 5, মিডে 30 প্লাস বোনাস 5, টোটাল 100। এই হচ্ছে আমাদের হিসাব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আপনারা নিজেরা দেখেন, আলোচনা করেন, যদি আরো কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে এটা আমরা অবশ্যই নেক্সট ক্লাসের মধ্যে কভার করে ফেলবো। নেক্সট ক্লাসের পরে আমরা আর কোনো সুযোগ পাবো না ওইভাবে, তারপর থেকে আপনারা মন দিয়ে অ্যাসাইনমেন্ট গুলো করা শুরু করে দেন। লাস্ট অ্যাসাইনমেন্ট একটু কেয়ারফুলি করবেন, লাস্ট অ্যাসাইনমেন্ট ভালো হলে আপনার কিন্তু এটার উপরে কিন্তু হোল রেজাল্টটা অনেকাংশে এটা ডিপেন্ড করে। যাদের মিড টার্মটা একটু দুর্বল, একটু খারাপ হয়েছে, তারা এটা ভালো করে দেন। অল দ্য বেস্ট, ভালো থাকেন আপনারা। মিডটার্মে হাইস্ট কত ছিল? এটা মিড টার্মে হাইয়েস্ট কত ছিল হচ্ছে দাঁড়ান দেখুন, গ্রেড এখন পর্যন্ত হাইয়েস্ট কার মিড টার্মে। আচ্ছা, এখানে আনিকা ওনার 25 আছে, ফারজানা আফরিন আনিকা 23, ফরহান আপনার লেট ছিল 21.5, লিয়ানের হচ্ছে 26.5, লিয়ানই মনে হয় হাইস্ট। লিয়ানের মনে হয় হাইস্ট 26.5। স্যার হ্যাঁ হ্যালো, বলেন। হ্যাঁ, আমার তো একসাথে 3টা কোর্স একই সময় ছিল, যার জন্য আমি কোনো কোর্সে আর কি আমার অ্যাটেন্ডেন্সটা ফুল ছিল না। কিন্তু স্যার আমি সবসময় আপনার লেকচারগুলো পরবর্তীতে বা সেম দিন না হলেও শুনে নিছি। এক্ষেত্রে স্যার আমার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কিভাবে আর কি আসবে? আপনি ওই যে আমাকে যখনই আপনি জানাইছেন তখনই আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আপনার আপনারা সবগুলো লেকচার শুনে নিয়েছি স্যার। আপনারা যখনই আমাকে জানাইছেন যে আপনার ইউটিউব লিংক আপনি দেখেছেন, হুম, তখনই আমি আপনাদেরকে ওইটা কনসিডার করছি। ওকে স্যার, থ্যাংক যারাই বলছেন যে আপনারা আপনার রেকর্ডেড লেকচার দেখছেন, তাদের আমি ওইটা পরে এডিট করে দিচ্ছি অ্যাটেন্ডেন্স, কোনো সমস্যা নেই। স্যার অ্যাটেন্ডেন্সটা কি সবার ক্ষেত্রে ওকে, কনসিডার করবেন না, নাকি হচ্ছে পার্সন টু পার্সন? এটা হচ্ছে এইবার যেহেতু আমাদের রিপোর্ট, এটা তো অটো চলে আসবে। অ্যাটেন্ডেন্স আমি রেকর্ড করলাম, এটা অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যারে সেভ আছে। আপনারা ওই যে বললাম না পরবর্তীতে, যে প্রত্যেকবারই কিন্তু বললাম যে রাইট ইউর আইডি এন্ড ব্যাচ ইন দ্য কমেন্ট সেকশন। হ্যাঁ, ওটা যারা দেখে লিখবেন তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। যে স্যার যে ক্লাসগুলো মিস গিয়েছিল সেগুলো? হ্যাঁ 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 হ্যাঁ, যে ক্লাসগুলো মিস গেছে ওটা আমাকে স্পেশালি জানান, তাহলে আমি সবগুলো আবার এডিট। স্যার স্যার ইউটিউব আমি লিংকগুলো তো তো দেখে কিছু ক্লাস নিয়েছি। সবগুলো হয়তো করেছি। করাবে মিডের হ্যাঁ, মিডের আগে যেগুলো সেগুলো করা যাবে না, মিডের পরে যে ক্লাসগুলো আছে এগুলো হয়তো আমি আপনাদেরকে এডিট করে দিতে পারবো আর কি। আমি ওই ইয়েতে আইটিতে রিকোয়েস্ট করে দিলে ওরা হয়তো করে দিবে আর কি। আমাকে জানাবেন, হ্যাঁ আমাকে জানাবেন। আপনার যদি গুগল, এই যে এখানে যেমন আমরা এই যে চ্যাট, এখানে তো আপনারা আপনাদের নাম আইডি দিয়ে দেন, এটি তো আপনাদের অ্যাটেন্ডেন্স। আর আপনি যদি ইউটিউব লিংক দেখেন তখন ওই যে কমেন্ট সেকশনে আপনার নাম আইডি দিয়ে দেন, ওইটা আমি অ্যাটেন্ডেন্স হিসেবে নেই।
স্যার আমি কয়েকটা আপনার ক্লাস কয়েকটা করছিলাম, মানে যেগুলো অ্যাটেন্ডেন্স দেই নাই ওইটাতে আমার ওয়াইফাই কানেকশন প্রবলেম হয়েছিল, আমি দিতে পারি না অ্যাটেন্ডেন্স, কিন্তু আমি তখন ক্লাসে ছিলাম। যখন অ্যাটেন্ডেন্সটা হয় নাই তখন আমার ওয়াইফাই একটু প্রবলেম হয়েছিল, ওই কারণে কোন আমি আর কি। কবেকার কত নম্বর ক্লাস কেয়া? স্যার কত নাম্বার ক্লাস ওইটা ঠিক মনে নেই, কিন্তু স্যার আমি আপনার ক্লাসে ছিলাম কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি আমি। ও, জানাইছিলেন আমাকে পরে? না স্যার আমি জানাই নাই। আচ্ছা, তাহলে আপনি করেন, আপনি একটু মনে করে দেখেন, আমাদের ইউটিউব লিংক দেয়া আছে ওই ক্লাসটার, ওই ইউটিউব লিংকে একটু আপনি আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। এখন একটা ক্লাস তো, ওটা আসলে আমি কিভাবে এখন বের করব? স্যার আপনি একটা একটু না, দুই তিনটা এরকম হবে। আপনি একটু কষ্ট করে ডেট দেখে আপনি একটু ওই রেকর্ডিং গুলাতে আইডি গুলো অ্যাটেন্ডেন্সটা লিখে দিয়েন। ওকে স্যার। এটা সবসময় আর কি আমার সাথে সাথে জানাইলে সুবিধা হতো, এখন তো আর আসলে এখন শেষে এসে কেমনে কি। ঠিক আছে, ওকে, ভালো থাকেন আপনারা, টেক কেয়ার। থ্যাংক ইউ। যদি কোনো রকম প্রবলেম হয় জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।